নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি বীরদের নগর বীরনগর। বীরনগরে কিন্তু এর আগেও আমি এসেছিলাম। বীরনগরে কিছু দর্শনীয় স্থান আছে, যেসব দর্শনীয় স্থানগুলোর ভিডিও আমি করে গেছি। তো সেই সব ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আজকে কেন বীরনগরে এসেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এসেছি বীরনগরে সদ্য উদ্বোধন হওয়া রামকৃষ্ণ আশ্রমে। তো বন্ধুরা, এই রামকৃষ্ণ আশ্রমে আপনারা এসে কিভাবে পৌঁছবেন, এই আশ্রম কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এই বীরনগরে এসে কিভাবে পৌঁছবেন। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই বীরনগর স্টেশনে। আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখান থেকেই বাইরে বেরিয়ে সামনেই আছে টোটো স্ট্যান্ড, সেখান থেকেই টোটো ধরবো। তো চলুন যাওয়া যাক। ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনেই দেখছেন টিকিট কাউন্টার, এইখান থেকেই আপনারা সোজা বেরিয়ে যাবেন। এইখান থেকে বেরিয়ে আপনারা এই সোজা রাস্তা ধরে চলে যাবেন একদম মেন রোডে। এই হচ্ছে মেন রোড। মেন রোডে এসে বাঁদিকে 2-1 পা এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকেই আপনাদের টোটোয় উঠতে হবে। এখান থেকে টোটোয় উঠে বলতে হবে খড়দাপাড়া রামকৃষ্ণ আশ্রম যাব। চলে এসেছি বীরনগর খড়দাপাড়ায় সদ্য উদ্বোধন হওয়া রামকৃষ্ণ আশ্রমের একদম সামনে। বীরনগর স্টেশন থেকে রামকৃষ্ণ আশ্রম অবধি আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। এই হচ্ছে নবনির্মিত শ্রী রামকৃষ্ণ আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দুদিকে 2টি স্তম্ভ, স্তম্ভের উপরে অপূর্ব সুন্দর 2টি চূড়া রয়েছে। আর বাঁদিকেই তাকালে আপনারা দেখতে পাবেন পানীয় জলের সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রবেশদ্বারের সামনের সিঁড়ি থেকে শুরু করে তোরণের স্তম্ভ সমস্তটাই পাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। প্রবেশদ্বারের সামনেই দেখছেন এখনও পর্যন্ত কিন্তু সেই ফুলের গেট লাগানো রয়েছে, কারণ সদ্য উদ্বোধন হয়েছে এই রামকৃষ্ণ আশ্রম। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বাঁধানো বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের 2 সাইডে আপনারা দেখতে পাবেন এই অপূর্ব সুন্দর ফুলে ফুলে ভরা বাগানটি। এই অপূর্ব সুন্দর ফুলের বাগানটি এই আশ্রমের শোভা আরও বাড়িয়ে তুলেছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জবা ফুল, গাঁদা ফুল, আরও অন্যান্য বিভিন্ন রকমের ফুল রয়েছে। এই হচ্ছে বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। বন্ধুরা, আমরা এই সম্পূর্ণ আশ্রমটি দর্শন করব। তার আগে চলুন আমরা পরিচয় করে নিই এই আশ্রম কমিটির সদস্যদের সঙ্গে। এই হচ্ছেন এই আশ্রম কমিটির সদস্য ভক্তবৃন্দ। এনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই অপূর্ব সুন্দর আশ্রমটি উপহার পেয়েছি। চলুন ওনাদের সঙ্গে আমরা পরিচয় করে নিই। আপনাদের পরিচয়গুলো একটু দিন। প্রসেনজিৎ দেবনাথ, আচ্ছা, গৌতম দাস, আমার নাম অনুপ ধর, সঞ্জয় ভৌমিক, সমর মজুমদার, আমার নাম মলয় হাজরা, স্বামী কৃপানন্দ মহারাজ আমাদের আশ্রমের। আচ্ছা আচ্ছা, আপনারা কে কোন পদে আছেন? আমি মেডিকেল প্র্যাকটিশনার। আচ্ছা, তারপর? তিনি আমাদের সমস্ত রান্নার পাচক আচ্ছা আচ্ছা, পরিচালনা করছেন।
আর আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অনেকটা দায়িত্ব সম্পন্ন কাজ করেছেন ঠাকুরের আশীর্বাদে এনাও কিছু ঠিক কাজ তাই। করতে পেরেছি। আর উনি এক্স ইলেকট্রিক সাপ্লাই একজন বড় অফিসার ছিলেন। আচ্ছা, আর গৌতম দা হচ্ছে ইঞ্জিনিয়ার আমাদের মিউনিসিপ্যালিটির। কোন বল আমি পেশায় শিক্ষক, কিন্তু এখানে ভক্ত এবং সদস্য। এখানে বক্তব্য আপনি বলো। আচ্ছা। আশ্রমে টোটাল দেখাশোনার দায়িত্ব উনি করে, পুরো পরিচর্যা, ফুল বাগান টাগান সব উনি করে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই সকল সদস্যের সঙ্গে আমরা পরিচয় করে নিলাম। এবারে চলুন আমরা এই আশ্রম ঘুরে দেখব ওনাদেরকে সঙ্গে নিয়েই। যেহেতু এই আশ্রম নবনির্মিত, সেই কারণে আমার ঠিক জানা নেই যে এখানে কোথায় কি আছে। তো চলুন ওনাদের সঙ্গেই আমরা এই আশ্রমটা সম্পূর্ণ ঘুরে দেখব। আচ্ছা, আপনারা এসেছেন বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, যেটা গতকাল স্বামী পূজ্যপাত স্বামী বিমলাত্মানন্দজি নিজে হাতে উদ্বোধন করলেন। এটা বীরনগর তথা পার্শ্ববর্তী সমস্ত এলাকার মধ্যে অন্যতম সুন্দর, সুদৃশ্য এবং সুবৃহৎ মন্দির। স্বামী কৃপাকরানন্দ মহারাজের অক্লান্ত পরিশ্রমে বিগত ৩৫ বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে। গতকাল উদ্বোধনের মধ্যে দিয়ে তা আপাত পূর্ণতা লাভ করবে। আপনারা আসুন, আমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখায়। মন্দিরের প্রবেশদ্বারের ডান পাশেই আমরা যেটা করেছি, গতকালের জন্য এটা ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজের অস্থায়ী অফিস কক্ষ তথা বিশ্রামস্থল। আগামী দিনে এখানে আমরা একটি অফিস ঘর এবং আমাদের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কিছু কর্মকাণ্ড, ক্লিনিক, এগুলো করার পরিকল্পনা রেখে এটাকে আমরা শুরু করেছি। গতকাল বিমলাত্মানন্দজি কমল করে এটা উদ্বোধন এবং দ্বারোদ্ঘাটন হলো। এটাও আমাদের পক্ষে একটা বড় পাওনা। আর আমরা ডান দিকে যেটা রেখেছি, এখানে আমাদের ধর্মীয় আধ্যাত্মিক রিলেটেড কিছু বুকস্টলের প্ল্যান রয়েছে। গতকাল পর্যন্ত আমাদের এখানে বুকস্টল ছিল উদ্বোধন এবং পল্লী মঙ্গলের। আগামী দিনে আমাদের যে বীরনগর আশ্রম রয়েছেন, সেখানে যা মায়েরা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত করে আমরা এখানে বিভিন্ন রিলিফ কাজ, সেবামূলক কাজ, স্থানীয় লোকেদের নিয়ে বিভিন্ন রকম ছোট ছোট প্রজেক্ট এগুলো করার জন্য তার স্টল হিসাবে আমরা এটিকে ইউজ করব। এছাড়া আমাদের এখানে একটা স্থায়ীভাবে আমরা এখানে একটা ছোট প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা করব। এই দুটো রয়েছে এখানে। এরপরে একটা সুদৃশ্য মন্দিরে একটা বড় লনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। যেতে যেতে আমরা দুপাশে দেখতে পাচ্ছি মহারাজ, যেটা আমাদের মহারাজের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছেন ফুল। সেই ফুল প্রত্যেক বছর অক্লান্তভাবে পরিশ্রম করে সবাইকে নিয়ে করেন। সেই ফুলের আমরা সুন্দর, আমাদের গতকালের মধ্যে সমস্ত ফুলও জেনেছিল যে আমাদের গতকালই আমাদের উদ্বোধন হবে। তারাও তাড়াতাড়ি করে সময়ের আগেই হয়তো সবাই যে যার নিজের সাধ্য মতন ফুটে উঠেছে এবং এটাকে, আশ্রমটাকে সত্যিই মনোরম করে তুলেছে। মূল মন্দিরের দিকে প্রবেশ করি আর কি। গতকাল আমাদের স্বামী বিমলাত্মানন্দ মহারাজজির পূর্ণ কমল করে উদ্বোধন হয়েছে শ্রীরামকৃষ্ণ টেম্পলের দ্বারোদ্ঘাটন ফলকটি। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বীরনগরের নবনির্মিত শ্রী শ্রী মন্দিরের, ঠাকুরের মন্দিরের ভেতরের অংশ। কি সুবৃহৎ, সুন্দর, মনোরম পরিবেশে, যেখানে এলেই আধ্যাত্মিক একটা অনুভূতি লাভ করবেন আমাদের ভক্তরা। ঠাকুরের গর্ভগৃহের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠাকুরের আমাদের পুরনো যে আশ্রমটি ছিল, সেখান থেকে শ্রী শ্রী ঠাকুরের নতুন আশ্রমের কালকে আমরা পট স্থাপন করেছি। আমাদের ঠাকুর এখানেই জীবিত হিসেবে পুজো নেবেন। মা স্বামীজি সঙ্গে রয়েছেন, ঠাকুর মা স্বামীজির সঙ্গে। আমাদের ডান দিকে আমরা ঠাকুরের একদম সাক্ষাৎ যে 16 জন পার্ষদ রয়েছেন তাদেরকে আমরা স্মরণ করেছি। গতকাল ছিল ঠাকুরের পার্ষদ লাটু মহারাজ, অদ্ভুতানন্দ মহারাজের জন্মতিথি। সেই দিনটাকেও আমরা গতকাল বিশেষভাবে স্মরণ করেছি। এছাড়া ইনি যাকে দেখতে পাচ্ছেন শ্রী স্বামী সুখদানন্দ, আমাদের বীরনগর আশ্রমের প্রতিষ্ঠা মহারাজ যিনি রয়েছেন কৃপানন্দ, তার গুরুদেব। সেই অর্থে আমাদের সবারই পরম পূজ্য।
এদিকে আমরা এখনো টোটাল কমপ্লিট করতে পারিনি। আমাদের ইচ্ছা রয়েছে, যেহেতু ঠাকুরের যত মত তত পথের অনুসারী আমরা সকলেই, আমাদের কাছে এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা রয়েছে। ঠাকুরের যেরকম সব ধর্মের কথা বলেছেন, আমরাও এখানে সমস্ত ধর্মের দেবদেবীদের রেখেছি। আমাদের মন্দির সমস্ত ধর্মের সকল মানুষের জন্য উন্মুক্ত। চলুন আমরা একটু আমাদের বাইরের আশ্রমের পরিবেশটা দেখে নিই। মন্দিরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা পার্শ্বিক ভিউ, মানে পার্শ্বদর দিক থেকে নেওয়া একটা ভিউ। একটা সুন্দর মনোরম একটা মন্দির, সঙ্গে আশ্রম। আমাদের আশ্রমের ফল ফুল সজ্জিত শোভিত, হ্যাঁ, এবং সঙ্গে আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের অক্লান্ত পরিশ্রম। আমরা সবাই ভক্তদের অক্লান্ত পরিশ্রম, নিজের মনে করে প্রতিটা আশ্রমের প্রতিটা জিনিসকে, ছোট ছোট জিনিসগুলোকে দিকে নজর দিয়ে আমরা যতটা পেরেছি সাজিয়ে নিচ্ছি আশ্রমকে। এবং আগামী দিনে আমরা যেটা আশা করছি যে আমাদের এই আশ্রমে আপনাদের সকল দর্শক, সকল ভক্ত, সকল ভাবানুরাগীদের পায়ে ধুলো পড়বে মহারাজের আশীর্বাদ এবং ঠাকুর শ্রীমা এবং স্বামীজির আশীর্বাদ নিয়ে আমাদের মন্দিরে আপনারা আপনাদের আধ্যাত্মিক অনুভূতি লাভ করবেন। আমাদের মন্দির, আমাদের আশ্রম আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। ঠাকুরের যে ছোট যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরের ভোগ ঘর। এখানে ঠাকুরের ভোগ রান্না হয় এবং আগামী দিনে ভোগ রান্না হবে। এবং ওপরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন, সেটা ঠাকুরের শয়নকক্ষ। আর নিচের অংশটায় আমাদের কিছু ঠাকুরের ভোগ এবং পূজা রিলেটেড সামগ্রী প্রস্তুত করার জন্য একটি ঘর রয়েছে। আচ্ছা, এই আশ্রমে কি কি অনুষ্ঠান হয়? এই আশ্রমে পূজা পাঠের মধ্যে দুর্গাপূজা, সরস্বতী পূজা ছাড়াও, বাৎসরিক এই পুজোগুলো ছাড়াও ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, শ্রী শ্রী মায়ের জন্মতিথি এবং স্বামীজি মহারাজের জন্মতিথি পালন করা হয়। গুরু পূর্ণিমা পালন করা হয় এখানে, অন্নপূর্ণা পূজা হয় এবং প্রাত্যহিক প্রত্যেক দিনের পূজা এবং সন্ধ্যা আরতি সেটাও হয়। আচ্ছা, আশ্রম বিগত প্রায় 30 বছরের অধিক ঠাকুর মা এবং স্বামীজি এখানেই পূজিত হয়েছেন। এই আশ্রমটিও ছোট্ট এবং সুন্দর। আসলে আমরা আশ্রমটাকে একটু ঘুরিয়ে দেখাই। আশ্রমের প্রবেশপথের বাঁ দিকে একটু যদি আপনি জুম করেন দেখবেন, এই প্যাসেজটার বাইরে গিয়ে আমাদের ভক্তদের জন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। এবং যে ঘরটি দেখছেন, এই ঘরটি ভাড়ার ঘর হিসাবে ইউজ হলেও এটা পরবর্তীকালে আমাদের গেস্টের জন্য অন্যরকম পরিকল্পনা রয়েছে। এখনো কমপ্লিট হয়নি ঘরটি। আচ্ছা, পুরনো আশ্রমে আমরা প্রথমেই যেখানে আছি, ঠাকুর বলেছেন যে সেবা, স্বামীজি বলেছেন শিবজ্ঞানী জীবসেবা। তো আমরা কোনো অংশ বাদ রাখিনি। এখানেও আমরা একটি দাতব্য হোমিও চিকিৎসালয় চালাই এবং হোমিওপ্যাথির একটা গ্রামাঞ্চলে, আমাদের অঞ্চলে একটা খুব সুন্দর প্রভাব আছে, মানুষ খুব গ্রহণ করেন। সেটা ওষুধের এবং চিকিৎসার জন্য বটে, পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য বটে। এখানে আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় শতাধিক এলাকাবাসীকে হোমিও পরিষেবা দিয়ে থাকি। আসুন। আমাদের গত পরশু পর্যন্ত শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর এখানেই পূজিত হচ্ছেন, আগামী দিনেও এখানে পূজিত হবেন। সেটা অন্যভাবে আমাদের প্রধান মন্দির সেটি, এটা আপাতত মহারাজ পুজো, বিভিন্ন ধরনের পূজা উপচারের জন্য এটি সংরক্ষণ করে রেখেছেন। এই গোটা আশ্রমটিতে আমাদের গোটা 6 ঘর রয়েছে, যেখানে আগামী দিনে আমরা এটাকে সংস্কার করে সম্পূর্ণভাবে সকল ভক্তদেরকে এসে তারা যেন রাত্রিবাস করতে পারেন এবং এখানে সুন্দর মনোরম পরিবেশে নিজেদেরকে লালিত করতে পারেন, সেই জন্য ছোট্ট অবকাশে বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম হয়ে উঠুক একটা ভক্তদের অনিবার্য গন্তব্য, যেখানে ভক্তরা প্রশান্তি লাভ করবেন। সেই লক্ষ্যেই আমরা এই ঘরগুলোকে আগামী দিনে আমাদের ভক্ত নিবাস হিসাবে মডিফাই করার পরিকল্পনা রেখেছি। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে আশ্রমের মহারাজকে পেয়ে গেছি। তো এই আশ্রম সম্বন্ধে এই মহারাজের কাছ থেকে আমরা কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। প্রণাম মহারাজ।
আমি বসে কথা বলছি বীরনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম গতকাল প্রতিষ্ঠা হলো। আর আগে আমরা চেষ্টা করে গেছি যে এটা প্রতিষ্ঠা হবে এমন একটা জিনিস দিয়ে যে একটা নিদর্শন থাকবে। গতকালই সেটা তার ফলে ফুলে সুশোভিত বিশাল মঠ হবে, সেটা সাধুরাই ভবিষ্যৎ করে দিয়েছিল আমাকে। আচ্ছা, বিখ্যাত সাধু ছিলেন যারা সব, বিখ্যাত সাধু যারা সব শিক্ষায়, দীক্ষায়, ভালোবাসায়, প্রেমে, প্রেমরূপানন্দ বলতে বোঝায় তিনি প্রেমের অধিষ্ঠিত ছিলেন। প্রেমরূপানন্দ, তারা দু ভাই ছিলেন, লোকেশ্বরানন্দ, প্রেমরূপানন্দ। প্রেমরূপানন্দ দীর্ঘদিন জয়রামবাটি মিশনের দায়িত্বে ছিলেন। একদিন রাত্রে কথায় কথায় তিনি বলছেন যে ভাই, তোমার উপর মায়ের খুব আশীর্বাদ করে। মহারাজ, আমাকে কী করতে হবে? কিছুই করতে হবে না, মা সব করিয়ে নেবে তোমাকে। এই কথাটা আমার উপর, মনের ওপর খুব রেখাপাত করেছিল প্রেমরূপানন্দ হরিপদ মহারাজ। 26 বছর ছিলেন। তারপরে বেলুড়ে এসেছিলেন, বেলুড় মঠেতেই তার শরীর যায় হঠাৎ। কিন্তু অতীত কথা হলে পরেও সে কথাটা আজকে কানে ভাসছে এই কারণে, তিনি আমাকে বলেছিলেন মায়ের আশীর্বাদ জানবে, সারদা মায়ের। মহারাজ কী করতে হবে বলে, তোমায় কিছু করতে হবে না, যা আছে তিনি করে নেবেন, তত্তর করে বাড়বে। তত্তর করে বেড়েছে মানে কয়েক বছর লেগেছে, কিন্তু এটা একটা নদিয়া জেলার দর্শনীয় স্থান হয়ে গেল। আরেকজন মহারাজ ছিলেন, একটা কনফারেন্সে গেছি, আমাকে ডাকছেন, এই এই শোনো, তুমি কোথায় থাকো? শান্তিনাথানন্দ বড়নগর স্কুলের হেডমাস্টার ছিলেন। আমি কাছে গিয়ে বললাম, মহারাজ কিছু বলছেন? হ্যাঁ, তুমি থাকো কোথায়? আমি বীরনগর। তখন বীরনগরে এই আশ্রমটা হয়নি। তারপরে উনি তারপরের দিন চলে যাচ্ছেন, আমাকে বলছেন আমি চলে যাব কথা শুনে আমার মনটা খুব খারাপ হলো। মহারাজ যেমন বক্তৃতা করতে পারতেন, তেমন লিখতে পারতেন, তেমন বলতে পারতেন, তেমন ক্লাসিক্যাল গাইতে পারতেন, তেমনি বাজাতে পারতেন। তার গুণের আর মা তাকে কত গুণ, তিনি হেডমাস্টার ছিলেন, তার কত গুণ। আমার ধারণা ছিল উনি কদিন থাকলে তার সঙ্গ পেতাম, এই আর কি। উনি জিজ্ঞেস করলেন নিজেই যে তুমি চুপ করে আছো কেন? কেন মহারাজ? বলে, মহারাজ না, শোনো, আমি চলে যাব, আমি এসে কাজে তোমার কাছে একটু দরকারে। তাহলে মহারাজ কী দরকার আমার কাছে? বলল, এই কথাটা তুমি বলে তোমার শান্তিদার কথা মনে থাকবে? আমি তখন বললাম, হ্যাঁ মনে থাকবে। ফলে ফুলে সুশোভিত বিশাল আশ্রম হবে তোমার, আমি সেই জন্য তোমাকে দেখতে এসেছিলাম পরখ করে। উনি হাত দেখে নয়, মুখ দেখে নয়, মাথা দেখে নয়, চোখ দেখে নয়, আমি অভিভূত হয়ে গেলাম। তা আমি যেখানটা থাকি সেখানে দু কাটাও জায়গা নয়। এই বাড়ির মধ্যে ফলে ফুলে সুশোভিত হবে, বিশাল আশ্রম হবে, হাউ পসিবল, কেমন করে সম্ভব? তারপরেই এসব জায়গা পাওয়া গেল, পরে এসব হলো। কিন্তু কমেন্ট করে নিলেন, হ্যাঁ মনে থাকবে শান্তিদার কথা। তারা দু ভাই সাধু ছিল, দু ভাই আজকে নেই। আর সেই কথাটা, শান্তিদার কথা মনে থাকবে, এমন কিছু আমাকে বলে গেছেন, এমন কিছু করে দেখিয়েছেন যে মনে থাকবে, চিরকাল মনে থাকবে। তোমার বিশাল আশ্রম হবে, ফলে ফুলে সুশোভিত বিশাল আশ্রম, এই কথাটা দুবার বলেছিলেন। আমি তখন ভাবলাম কোথায় হবে, দোতলা বাড়ি, 3 তলা হবে না, 4 তলা হবে, 5 তলা হবে, 10 তলা হবে, কিন্তু বাড়ি তো হবে, কিন্তু ফুলে ফলে সুশোভিত কীভাবে হবে? ফলে ফুলে সুশোভিত বিশাল আশ্রম এখানে হলে এখন 12 বিঘার মতন জায়গা, তার সমস্ত আকাঙ্ক্ষাই তিনি পূর্ণ করে নিয়েছেন তাকে দিয়ে। কিন্তু আমি অ্যাজ পার সার্ভেন্ট অফ গড, দীর্ঘদিন তার চাকর, আমি এই কাজটা করেছি। এখানে আমি কিছু করিনি, আমার বলতে দ্বিধা নেই, কিছুই করিনি। আমি যেটুকুনি কর্তব্য কর্ম ছিল করেছি, এটা দাঁড়িয়ে গেছে। এই হলো খুব সংক্ষিপ্ত ভাষণ আর কি। ধন্যবাদ মহারাজ। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের আর এক সদস্যকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকেও আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা শুনবো। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জয় ভৌমিক, আচ্ছা, আমার বাড়ি খাপাড়া। প্রথম যখন মহারাজ আসেন আমাদের পাড়াতে, একটা ছোট্ট বাড়িতে, প্রচণ্ড নোংরা ছিল। আমরাও তখন ছোট ছিলাম, বন জঙ্গলে বোঝাই। মহারাজের পেছনে আমরা ঘুরতাম, আমরা তখন বুঝতাম না, আমরা স্বামীজি করে দৌড়োদৌড়ি করতাম ওনার পেছনে। আচ্ছা, শুধু ওই কেক খাওয়ার জন্য উনি কেক এবং মানে খিচুড়ি, পায়েস এত সুন্দর করতেন, আমরা
না বুঝেই ওনার পেছনে থাকতাম ওটা খাওয়ার জন্য। কেউ যদি প্রসাদ পেতে চায় আগে থেকে বলতে হবে, তাদের তার ব্যবস্থা হবে। আচ্ছা, এখানে কি বসিয়ে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে? এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, মাত্র হলো তো, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, হয়তো ভবিষ্যতে হবে। আচ্ছা আচ্ছা, প্রসাদের জন্য যদি কেউ আগে থেকে জানাতে চান তার জন্য একটা ফোন নাম্বার যদি বলেন। 9832 234 137। আচ্ছা, প্রসাদটা কখন থেকে দেওয়া হয়, বিতরণ হয়? এটা আমাদের এখনো পর্যন্ত পুরোপুরি আমরা গুছিয়ে উঠতে পারিনি। আচ্ছা সেটা ভবিষ্যতে আমরা ঠিক করে দেবো। আচ্ছা, মানে এখন বর্তমানে আসলে ভক্তরা প্রসাদ পাবে তাই তো, আগের থেকে জানিয়ে দিলে? আগে থেকে জানিয়ে দিলে পাবে। আচ্ছা, আর মূল্য কত হয়েছে প্রসাদের? এখন আমরা সেভাবে ঠিক করে উঠতে পারিনি, আমরা এটা কমিটির সবাই মিলে ঠিক করে নেব। আচ্ছা এবং তার যথাযথ ব্যবস্থাও হয়ে যাবে, সেটা ভবিষ্যতে আমরা জানিয়ে দিতে পারবো। আচ্ছা, আশ্রম কখন খোলা থাকে, কখন বন্ধ হয়? ওই সকাল থেকে আমরা খুলে রাখি রাত্রির 8টা। মাঝখানে সারাদিন খোলা থাকে? সারাদিন খোলা থাকে, মন্দির বন্ধ থাকে। আচ্ছা, মানে মন্দিরটা কখন খোলা হয় তাহলে? মন্দির ওই সকাল থেকে 12টা পর্যন্ত, তারপরে বিকেলে খোলা হবে। আচ্ছা, বিকেল 5টা থেকে 7টা 8টা এরকম। আচ্ছা আচ্ছা। কল্যাণী আশ্রমের মহারাজ এসেছিলেন, ওনারা বলে গেলেন, কালকে কথা দিয়ে গেলেন যে এখানে যদি আমরা ব্যবস্থা করতে পারি এইমসের থেকে ডাক্তার নিয়ে এসে আচ্ছা ওরা বিনা পয়সায় চিকিৎসা, ওষুধ এবং সমস্ত কিছু মানে চিকিৎসা সংক্রান্ত যা যা আছে সব ব্যবস্থা করবে। আচ্ছা এবং বস্ত্র থেকে আরম্ভ করে আরও কিছু তারা ডোনেট করবে এবং আশ্রমের উন্নতির জন্য বেলুড় মঠটাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। আচ্ছা এটা কালকে উনি বলে গেলেন, কথা দিয়ে গেলেন। আচ্ছা, আশ্রম উদ্বোধন করতে এসেছিলেন বেলুড় মঠের মহারাজ। বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী বিমলানন্দজি মহারাজ ছিলেন, আচ্ছা উনি উদ্বোধন করলেন। আচ্ছা আচ্ছা, এখানে বর্তমানে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে এখানে বিনামূল্যেই তো হয় চিকিৎসা? বললেন একটা সামান্য কিছু নেওয়া হয়, আচ্ছা সামান্য 20 টাকা, 20 টাকা সামান্য নেওয়া হয়। আচ্ছা, ডাক্তারবাবু শুধু ওষুধের দামটা নেন, উনি ভিডিও নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এই আশ্রম কমিটির সকল সদস্যদের সঙ্গে এই সম্পূর্ণ আশ্রমটি ঘুরে দেখলাম এবং ওনাদের কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে সকল খুঁটিনাটির তথ্য আমরা জেনে নিলাম। এবারে আমি চলে এসেছি আশ্রমের মূল মন্দিরে। আশ্রমের যে মূল মন্দিরটি রয়েছে, মন্দিরের চারিদিক দিয়ে দেখুন এরকম খোলা জায়গা রয়েছে মূল মন্দির প্রদক্ষিণ করার জন্য। মূল মন্দিরের গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে আপনারা দর্শন করবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাঁ দিকে রয়েছেন মা শারদা এবং ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ। গর্ভগৃহে ঠাকুর দর্শন করে গর্ভগৃহের ঠিক বাঁ দিক দিয়েই দেখুন রয়েছে এই একটি দরজা। এখান থেকে আপনারা বেরিয়ে আসলেই চলে আসবেন মূল মন্দিরের পেছন দিকটায়। আর এদিকটায় রয়েছে প্রচুর ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছ, খুব সুন্দর করে কিন্তু আশ্রমটা সাজানো। আর আশ্রমের পরিবেশ অপূর্ব সুন্দর, শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক একটা পরিবেশ। আর মূল মন্দিরের পেছন দিকেই রয়েছে এই আশ্রমের রন্ধনশালা। এই যে দেখছেন মন্দিরের মতন, এইটি হচ্ছে এই আশ্রমের ভোগ রন্ধনশালা। এইখানেই নিত্যদিনকার ভোগ প্রস্তুত করা হয়। এই আশ্রমটি সদ্য উদ্বোধন হয়েছে। আশ্রমে কিন্তু এখনও খুঁটিনাটি অনেক কাজ বাকি রয়েছে। দিনে দিনে সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ হবে। তো আপনারা অবশ্যই আসুন এই আশ্রমে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর মনোরম পরিবেশে এই আশ্রমটি, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, বীরনগরে সদ্য উদ্বোধন হওয়া এই রামকৃষ্ণ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।